আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমার নাম মৌমিতা। আমরা দুই বোন ছিলাম। আমার বোন আমার থেকে 2 বছরের ছোট ছিল। আমার বোনের নাম সুমিতা। বাবা মা মারা যাওয়ার পরে আমরা দুই বোন অনেক একা হয়ে গিয়েছিলাম। আমি যেহেতু সুমিতার থেকে বড় ছিলাম, তাই আমি সুমিতাকে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম। কারণ আমাদের দুজনের আর কেউ ছিল না। সুমিতাও আমাকে অনেক ভালোবাসত। আমার যখন বিয়ে ঠিক হয় তখন সুমিতাকে বলেছিলাম তাকেও আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাব। কারণ আমি জানতাম আমাকে ছাড়া আর উপায়ই বাড়িতে একা থাকতে পারবে না। কারণ যাদের মাথায় ছাদ থাকে না, তাদের সেই বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। আমার ও সুমিতার ঠিক সেই একই অবস্থা ছিল। সুমিতা বলেছিল সে আমাকে ছেড়ে একা থাকতে পারবে না, এবং সে অন্য কোথাও বিয়ে করে আমাকে ছাড়া আর থাকতে পারবে না। কারণ মা বাবারা যেমন তাদের বাচ্চাদের অনেক ভালোবাসে, ঠিক সেই ভালোবাসা আমি সুমিতাকে দিয়েছিলাম। তাকে আমি কখনো একা ফিল করতে দিইনি। আমি প্রতাপ নামের একটা ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম। প্রতাপকে আমি আগে থেকেই জানতাম। আমি প্রতাপ একে অপরকে ভালোবাসতাম। প্রতাপের সঙ্গে বিয়ে করার আগে তাকে বলেছিলাম আমার বোনও আমার সঙ্গে শ্বশুর বাড়িতে থাকবে, এবং প্রতাপের সঙ্গে চুক্তি করেছিলাম সুমিতা যদি বিয়ে করতে না চায় তাহলে সে সারা জীবন আমার বাড়িতে থাকবে। প্রতাপ বলেছিল এতে তার কোনো আপত্তি নেই। প্রতাপ আমাকে অনেক ভালোবাসত। প্রতাপের সঙ্গে আমি কোর্ট ম্যারেজ করেছিলাম। প্রতাপের বাবা মা ছিল না, তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। প্রতাপের ছোট ভাই ছিল, সে বাইরে পড়াশোনা করত। প্রতাপ ভালো কোম্পানিতে জব করত। প্রতাপ অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। সে অনেক কষ্ট করেছে বলেই আজ এত ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। বিয়ের পরে আমি ও সুমিতা প্রতাপের বাড়ি চলে আসি। সেদিন আমারও প্রতাপের বাসর রাত ছিল। সেদিন প্রতাপের সাথে আমার খুব ভালো সময় কেটেছিল। পরের দিন সকালবেলা প্রতাপ আমার থেকে আগের সকালে উঠে স্নান করে রেডি হয়ে যায়। ঠিক সেই সময় সুমিতা আমার ও প্রতাপের বেডরুমে আসে সকালের নাস্তা নিয়ে। প্রতাপ তখন আমাকে বলে আরে মৌমিতা, তুমি এখনো ঘুমাচ্ছ, দেখো সুমিতার থেকে কিছু শেখো। সুমিতা সকালের জলখাবার আমাদের ঘরে নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি উঠো, আমি অফিস যাব তো। প্রতাপ কিছু না খেয়েই তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যায়। প্রতাপ চলে যাওয়ার পরে আমি সুমিতাকে বলি কি ব্যাপার, বাড়িতে তো আগে এসব করছিস না, আজ সকাল সকাল উঠে আবার নাস্তা তৈরি করেছিস? সুমিতা তখন হেসে বলে তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, তাই আমি আর তোমাকে ঘুম থেকে তোলা হয়নি। তুমি খুব সুন্দর ঘুমিয়েছিলে, তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আমি নিজেই সকালে নাস্তা তৈরি করি। আমার বিয়ের পরে কেমন যেন সুমিতার হাবভাব ও স্বভাবে কিছু পরিবর্তন আসে। যখনই আমি প্রতাপের জন্য কিছু বানাতে যেতাম, তখন সে আমাকে বলতো তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি এখন জামাইবাবুর সঙ্গে সময় কাটাও, তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেটা রান্না করে দেব। বিয়ের আগে তো সুমিতা রান্নাঘরের কোনো কাজ করত না, আমি রান্নাঘরের সমস্ত কাজ করতাম। আমি আর প্রতাপ নিচের ঘরে থাকতাম, সুমিতা থাকতো উপরের ঘরে। একদিন প্রতাপের বাড়ি আসার আগে সুমিতা আমার রুমে আসে। প্রতাপ 2টা শাড়ি আমার জন্য নিয়ে এসেছিল। ভেবেছিলাম এই 2টা শাড়ির মধ্যে একটা সুমিতাকে দিলে সে খুব খুশি হয়ে যাবে। তারপর সুমিতা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে 2টা শাড়ি দেখিয়েছিলাম। ও বলেছিল তোর যেটা ভালো লাগছে সেটা নিয়ে। তারপর সুমিতা নিজে পছন্দ করে লাল রঙের শাড়িটা নিজের জন্য নিয়েছিল ও নীল রঙের শাড়িটা আমার জন্য রেখেছিল, এবং বলেছিল দিদি এই নীল রঙের শাড়িতে তোমাকে বেশি মানাবে। তারপর সে আমাকে বলে আমি তোমার জন্য 1 গ্লাস দুধ আনছি। আমি তখন সুমিতাকে বলি আরে তোর কি হয়েছে, তোকে আমার জন্য এসব করতে হবে না, আমি নিজে থেকে রান্নাঘরে গিয়ে নিয়ে নেব। সুমিতা তখন আমাকে বলে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই আমি নিজের হাতে তোমার জন্য খাবার এনে দিব। এই বলে সে রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এনে দেয়।
আমি ওই দুধটা খেয়ে নেন। দুধ না খাওয়ার পরে আমার আর কিছু মনে ছিল না, কারণ আমি উঠে দেখি 3টা বাজে এবং বিছানা থেকে উঠে আমি মাথা চেপে ধরি, কারণ ওই সময় আমার মাথা খুব ঘুরছিল এবং মাথাটা অনেক ভারী লাগছিল। বুঝতে পারছিলাম না আমার এরকম কেন মনে হচ্ছিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। প্রতাপ সন্ধে 7টার সময় অফিস থেকে বাড়ি ফিরত। আমি তখন অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে নিজের রুমের দরজাটা খুলে বাইরে যাই। বাইরে লিভিং রুমে দেখি টেবিলে প্রতাপের অফিসের ব্যাগ রাখা আছে। আমি তখন বুঝতে পারি প্রতাপ বাড়ি চলে এসেছে। তারপর মনে হয় রান্নাঘরে কেউ যে কথা বলছে। তারপরে আমি আস্তে করে রান্নাঘরের দিকে যা দেখি আমার তো রাগে মাথা ঘুরে ওঠে, কারণ আমি দেখি প্রতাপ আমার ছোট বোনের সাথে বাজে আচরণ করছে। মৌমিতা, তোমাকে লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। তখন আমি বুঝতে পারি প্রতাপ মৌমিতা ভেবে সুমিতাকে ধরেছে। তখন আমি রান্নাঘরে গিয়ে জোরে প্রতাপ বলে ডাক দেই। তখন চমকে গিয়ে পিছন দিকে ঘুরে দেখতে আমার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে তাহলে শাড়ি পরে কে আছে? সুমিতা তখন আমাদের দিকে ঘুরে বলে, জামাইবাবু আমি আসলে আপনি ভুল করে। মৌমিতা দিদি ভেবে আমাকে ধরে ফেলে। আমি আপনাকে বলতে যাব ঠিক ওই সময় দিদি আপনাকে ডাক দেয়। প্রতাপের মুখ ভয় লাল হয়ে যায় এবং সে তাড়াতাড়ি আমার দিকে এসে আমাকে বলে, বিশ্বাস করো, আমি নিজে ইচ্ছা করে কিছু করিনি। ভেবেছিলাম আমি তোমাকে যে শাড়িটা গিফট করেছি, তুমি শাড়িটা পরে রান্নাঘরে কাজ করছো। আমি যখন পিছন দিক থেকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই আমি তোমাকে ভেবে ধরেছিলাম। কিন্তু আমি জানতাম না ওটা সুমিতা দাঁড়িয়েছিল। আর এই শাড়িটা তো আমি তোমাকে গিফট করেছিলাম, তাহলে সুমিতা কেন পরছে? সুমিতা তখন বলে, এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে। দিদির কাছে এরকম 2টা শাড়ি ছিল। তাই সুমিতা তখন তাড়াতাড়ি এসে আমাকে বলে, দিদি তুমি কিছু ভুল ভেবো না, আমি জামাইবাবুকে বলতে যাব। ওই সময় তুমি রান্নাঘরে এসেছিলে। সুমিতা ও প্রতাপ আমাকে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে তাদের চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি তখন হেসে সুমিতা ও প্রতাপকে বলেছিলাম, আরে তাতে কি হয়েছে, এত বেশি ভয় পাওয়ার কি আছে? মানুষের এগুলো ছোটখাট ভুলভ্রান্তি হয়ে থাকে, এটা কোনো বড় ব্যাপার না। তাই এবার চলো আমরা 3জনে মিলে রাতে ডিনারটা করে নিই। তারপর আমরা 3জনে মিলে একটা ভালো মুভি দেখব। 3জন মুভি দেখে রাত 1টার সময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আবার দেখি সুমিতা আমার থেকে আগে উঠে প্রতাপের জন্য টিফিন তৈরি করে দিয়েছে এবং সকালের নাস্তা রেডি করে দিয়েছে। যখন আমি আর সুমিতা আমাদের বাড়িতে থাকতাম তখন সে রান্নাঘরের কোনো কাজ করত না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে রান্নাঘরের সমস্ত কাজ সুমিতা করত। এদিকে প্রতাপের বাড়ি আসার আগে প্রত্যেক দিন সুমিতা আমাকে 1 গ্লাস করে দুধ খেতে দিত। আমি খুব খুশি হয়ে ওই দুধটা খেয়ে নিতাম। খাওয়ার পরে আমার আর কিছুই মনে থাকত না এবং খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে কোনো দিন বা 2-3 ঘন্টা পরে আমার ঘুম ভাঙত। এইভাবে 5-7 দিন চলার পরে আমি বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে, যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধেবেলাতে দুধ খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি। সেদিন যখন সন্ধেবেলায় আমি নিজের আলমারিটা খুলে শাড়িগুলো গোছগাছ করে রাখছিলাম তখন দেখি প্রতাপের দেওয়া আরও 2টা শাড়ি আলমারির মধ্যে নেই। আমি তখন আমার রুমে খুঁজতে শুরু করি, কিন্তু আমি শাড়িটা কোথাও খুঁজে পাইনি। সেদিন যখন সুমিতা সন্ধেবেলায় আমার রুমে আসে এবং আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে তখন সে আমার মাথায় হাত বুলিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এবং আমি তার কথায় বলে যাই এবং সে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কিছুই মনে ছিল না। আমার যখন চোখ খোলে তখন দেখি ঘড়িতে রাত 11টা বাজে এবং আমার পাশে প্রতাপ ঘুমিয়ে আছে। আমার তো ঘড়ির দিকে তাকাতেই মাথা খারাপ হয়ে যায়, কারণ এভাবে প্রত্যেক দিনই প্রতাপ আমাকে ঘুমন্ত অবস্থায় দেখতা। সকালবেলা দেখি প্রতাপ আমার উপরে অনেক রাগ করে আছে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি আমার উপরে কেন রাগ করে আছো? প্রতাপ তখন বলে, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। আমি প্রত্যেক দিন ভাবি অফিস থেকে বাড়ি এসে তোমার সঙ্গে সময় দিব, কোথাও ঘুরতে যাব, কিন্তু তুমি তো এমনভাবে ঘুমিয়ে থাকো, মনে হয় যেন কত বছর ধরে তুমি ঘুমাওনি। প্রতাপের কথা শুনে তার রাগ ভাঙানোর জন্য আমি তাকে বলি, আজ আমি ঘুমাব না, আজ তুমি আর আমি বাইরে ঘুরতে যাব। তারপর ভালোবাসার কিছু কথা বলে প্রতাপের আমি রাগ দূর করি। ঠিক ওই সময় রূপ আমাদের ঘরে ঢুকে পড়ে।
ও বলে, জামাইবাবু আপনার টিফিন রেডি করেছি। জানি না কেন এই কিছুদিন থেকে মনে হচ্ছে সুমিতা আমার সব কিছু নকল করার চেষ্টা করছিল এবং সে প্রতাপের কাছে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে আবার আমার মনে হয় আমি নিজের বোনের ব্যাপারে হয়তো খারাপ ভাবছি। তারপর সেদিন সন্ধ্যার আগে প্রতাপ অফিস থেকে ফোন করে বলে, তুমি আমার অফিসের বাইরে চলে এসো, আমি আর বাড়ি যাব না। অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে যাব। তারপর আমি প্রতাপের কথা মতো বিকেল বেলা ঘর থেকে বেরিয়ে যাই। ওই সময় সুমিতা ঘুমোচ্ছিল, তাই আমি আর তাকে বিরক্ত করিনি। তারপরও আমি বাইরে গিয়ে কিছুক্ষণ পরে সুমিতাকে ফোন করে বলে দিই আমি তার জামাইবাবুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি। সুমিতা তখন বলে, তুমি আমাকে না নিয়ে চলে গেলে? আমি তখন সুমিতাকে বলেছিলাম, তুমি ঘুমোচ্ছিলে তার জন্য তোমাকে আর বিরক্ত করিনি। নেক্সট টাইম তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের বিয়ে প্রায় 1 মাস পরে আমার দেওর বাড়ি আসে। সে আমাদের বিয়েতে আসতে পারেনি, কারণ তার পরীক্ষা চলছিল। আমার দেওর আমার সঙ্গে খুব গল্প করত এবং তার কিছুদিন থাকার পরে আমার মনে হয়েছিল সে হয়তো আমার বোনকে মনে মনে পছন্দ করতে লেগেছে, কারণ সে যখন আমার কাছে বসত তখন সে সুমিতার ব্যাপারে জিজ্ঞেস করত। আমি বুঝতে পেরেছিলাম আমার দেওর সুমিতাকে পছন্দ করতে লেগেছে। একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি সুমিতাকে পছন্দ করো? তখন সে লজ্জা পেয়ে বলেছিল, বৌদি তুমি যদি কিছু খারাপ মনে না করে তাহলে আমি তোমাকে সত্যি কথা বলবো। আমি তখন বলেছিলাম, তুমি একদম ভয় পেও না, তোমার মনে যা আছে আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করে দিতে পারি। তখন দেওয়ার বলেছিল, আমি সুমিতাকে পছন্দ করি কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না। আমি যখন দেওরকে বলেছিলাম কোনো ব্যাপার না, আমি সুমিতাকে বলে দেখব। এমনিতেও সুমিতা খুব লাজুক স্বভাবের মেয়ে, ও যদি তোমাকে মনে মনে পছন্দ করে তাহলে তোমাকে কোনোদিন বলবে না, তাই এই ব্যাপারে তোমাকেই আগে বলতে হবে। আমার পারমিশন পেয়ে আমার দেওর সুমিতাকে একদিন সাহস করে গোলাপ ফুল দিতেছিল। তখন সুমিতা অনেক রেগে গোলাপ ফুলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওদেরকে বলেছিল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে গোলাপ ফুল দিতে এসেছ। আমি যখন প্রতাপ জামাইবাবুকে তোমার ব্যাপারে বলবো তাহলে তুমি ভাবতেও পারবে না জামাইবাবু তোমার কি অবস্থা করবে। এই কথাগুলো আমার দেওর এসে আমাকে বলেছিল যে সুমিতা তার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, অথচ আমার দেওর দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল। তা সত্ত্বেও সুমিতা আমার দেওরকে পছন্দ করেনি। আসলে আমি ভেবেছিলাম আমার দেওর যদি সুমিতাকে বিয়ে করে তাহলে চিরকালের মতো এই বাড়িতেই থেকে যাবে, তাহলে আমার বোন আমার চোখের সামনে থাকবে এবং আমাকে তার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু সুমিতার মনে কি ছিল আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। আমি কল্পনাও করতে পারিনি আমার নিজের বোন আমার এত বড় ক্ষতি করবে। সুমিতা তো আমার নিজের বোন ছিল, তাই আমিও তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। একদিন আমি হঠাৎ করে দেখি আমার দেহ লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে সুমিতাকে দেখছে। আমি সেদিন দেওরকে বলেছিলাম, আমি তোমায় আমার বোনকে রাজি করার জন্য পারমিশন দিয়েছি, তার মানে এই নয় যে তুমি আমার বোনকে লুকিয়ে লুকিয়ে দেখবে। আমার দেওর তখন বলে, বৌদি তুমি ভুল ভাবছ। আমার তো মনে হয় সুমিতা প্রতাপ দাদার উপরে নজর দিয়েছে, কারণ আমি কাল রাতে দাদাকে সুমিতার ঘর থেকে বের হতে দেখেছিলাম। দেওরের মুখ থেকে ওইসব কথা শুনে আমি রাগে তার গালে এক চড় মেরেছিলাম ও বলেছিলাম, আমার বোন তোমাকে পছন্দ করেনি, তাই বলে তুমি এভাবে আমার স্বামীর সঙ্গে আমার বোনকে চরিত্রহীন করার চেষ্টা করছো। আমাদের তখন আমার মাথায় হাত দিয়ে বলে, বৌদি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো। কাল রাতে আমার মনে হয়েছিল দাদা সুমিতার ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে গেছে। আমি তখন বলি, ওটা তোমার মনে হয়েছিল এবং মনে হওয়ার কথা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। দেওর তখন বলে, বৌদি তুমি আমার কথা বিশ্বাস করো, আমার এখনো মনে হয়েছিল সুমিতার ঘরে কেউ যেন কথা বলছে, তাই আমি লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম সুমিতার ঘরে কে আছে। আমি তখন রেগে ওকে বলি, তুমি এখন চুপ করো, আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার ফালতু কথা শুনতে চাই না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব, কিন্তু তুমি তো আমার বোনকে চরিত্রহীন প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছ। আমি ভাবতেও পারিনি আমার স্বামীর ভাই এরকম স্বভাবের হবে দেয়া। তখন বলে, তুমি আমার কথা বিশ্বাস করো বা নাই করো,
তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে অনেক বড় ভুল করছো বৌদি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একদিন প্রমাণ দিব। আর সেই দিন দেখব তুমি কিভাবে আমার কথা বিশ্বাস না করে থাকতে পারো। সেদিন যখন সন্ধেবেলায় সুমিতা আমার জন্য দুধ নিয়ে আসে, তখন দুধ খাওয়ার আগে আমি ওকে বলেছিলাম, সুমিতা তোর জন্য আমার কাছে একটা ছোট্ট গিফট আছে। আলমারির ভিতরে ওই গিফটটা রাখা আছে। আমি তাকে আলমারির কাছে যেতে বলি এবং বলি, আলমারিটা খোল। সুমিতা তখন আলমারি খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও এই ফাঁকে দুধটা আমার বিছানার পাশে রাখা ডাস্টবিনের ঢাকনা আস্তে করে পা দিয়ে তুলে দুধটা ফেলে দিই এবং সে যখন আমার দিকে ঘুরে তাকায়, তখন আমি নাটক করে দুধের গ্লাসটাকে মুখের কাছে নিয়ে থাকিও তাকে দেখাই যে আমি পুরো গ্লাসের দুধ খেয়ে নিয়েছে। কিন্তু ও টেরও পায়নি। আমি দুধটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। তারপর ডাস্টবিনে ঢাকনাটাকে লাগিয়ে দিই। সুমিতা তখন আলমারির ভিতরে গিফটের বক্স খুঁজতে শুরু করে এবং বলে, দিদি এখানে তখন গিফটের বক্স নেই। আমি তখন সুমিতাকে বলি, ওই আলমারির ভিতরে একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, ওই শাড়িটা ভাবছি তোকে দেব। সুমিতা যখন খুশি হয়ে বলে, এই শাড়িটা তো জামাইবাবু তোমাকে গিফট করেছিল। আমি তখন সুমিতাকে বলি, হ্যাঁ, কিন্তু এই শাড়িটার খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই শাড়িটা তুই নিয়ে নে। ওটা বলা মাত্রই সুমিতা শাড়িটাকে বের করে এবং নিজের গায়ের মধ্যে বারবার শাড়িটাকে লাগিয়ে দেখে। ও বলে, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। সুমিতা তখন আয়নার কাছে দাঁড়িয়ে শাড়িটা পরে নিল। তোমার প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ। আসলে সুমিতার মুখ থেকে বেরোনো এই কথাটা যে একটা আলাদা মানে ছিল সেটা আমি অনেকদিন পরে বুঝতে পেরেছিলাম, যে আমার প্রত্যেকটা জিনিস সুমিতার কেন পছন্দ এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আরও একজন জড়িত ছিল। তারপর আমি সুমিতার সামনে ঘুমিয়ে থাকার নাটক করি। তাকে এটা দেখাই যে প্রত্যেক দিনের মতো আমি আজও ঘুমিয়েছি। তারপর সে আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার সহজ সরল দিদি, তোমার প্রতিটা জিনিসে আমার অধিকার আছে। এই কথা বলে বলল, তুমি ঘুমাও দিদি, আমি যাচ্ছি রেডি হতে, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমার ভাগের কাজ আমাকেই করতে হবে। এই বলে সে হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি তখনও কিছুই বুঝতে পারিনি সুমিতা কি বলতে চাইছিল। তখন আমি চুপচাপ ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম। তারপর দেখি সে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমিও তখন চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়াই এবং ভাবতে থাকি, আমার ভাগের কি এমন কাজ আছে যেটা করার জন্য সুমিতা প্রত্যেক দিন আমাকে দুধের মধ্যে ঘুমের মিশিয়ে দেয়। আমি কোনো দিন সুমিতাকে সন্দেহ করতে চাইনি, কিন্তু ও যেটা আমার সঙ্গে করছিল সেটাতে আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল এবং আমি জানতে চাইছিলাম। তারপর আমি আস্তে করে নিজের ঘরের দরজা ফাঁকা করে দেখি সুমিতা আমার দেওয়ালের ঘরের দিকে যাচ্ছে এবং দেওরের ঘরের দরজা থাকে বাইরের দিক থেকে আস্তে করে লাগিয়ে দেয়। তারপর সে নিজের রুমের মধ্যে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখি আমার স্বামী বাড়ি এসেছে। সে বাড়ি এসে আমার রুমের দিকে আসছিল। আমি তাকে দেখে তাড়াতাড়ি বিছানায় গিয়ে আবার শুয়ে থাকার নাটক করি। আমাকে শুয়ে থাকা অবস্থায় দেখে প্রতাপ বলে, তুমি যখন আমাকে পছন্দ করতে না, তাহলে বিয়ে কেন করেছিলেন? আর এরকম ভাবে প্রত্যেক দিন রাতে আমাকে অ্যাভয়েড করে শুয়ে থাকার কোনো মানে হয় না। ঠিক আছে, তুমি যখন নিজে থেকেই চাও না আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করি, তাহলে সেটাই হবে। এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি আবার উঠে দরজা দিয়ে উকি মেরে দেখি আমার স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠে সুমিতার ঘরের ভিতর ঢুকে যায়। ওটা দেখে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছিল, কারণ আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঝড় বেঁধেছিল। আমিও তখন আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং সুমিতা রুমের দরজা ফাঁকা দিয়ে দেখতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ আমার যে শাড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না, তার মধ্যে একটা শাড়ির উপরে ছিল এবং সুমিতা প্রতাপ এর সাথে ঘনিষ্ঠ ছিল। আমি ওই সময়ে তাদের দরজাটাকে অনেক জোরে জোরে খুলে ভিতরে ঢুকি। সুমিতা তখন আমাকে দেখে ভয় পেয়ে যায় এবং আমাকে দেখে তার চোখ মুখ লাল হয়ে যায়। ও বলে, দিদি তুমি ওখানে, তুমি তো ঘরে। আমি তখন বলি, হ্যাঁ, আমাকে তো দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতি, তাই না? আমি তখন সুমিতার গালে চড় মারি আর বলি, এইভাবে নিজের দিদির হৃদয়ে আঘাত করতে তোর কি খুব ভাল লেগেছে? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। আমি তোকে অনেক ভালোবাসতাম, কেন তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? ঠিক ওই সময় প্রতাপ এগিয়ে এসে বলে, এটা সুমিতার কি দোষ? তুমি তো সুমিতাকে বলেছিলে তুমি আমাকে সময় দিতে পারবে না।
আমি যাতে তোমাকে বিরক্ত না করি। তুমি শুধু আমাকে বিয়ে করেছ যাতে আমি তোমাদের দুই বোনের মাথার ছাদ হয়ে থাকি। আমি তখন ওকে বলি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, গল্পের বাকি অংশ আগামীকাল আপলোড দেওয়া হবে। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।